আমাদের মনের প্রবণতা বা প্রবৃত্তি, এই প্রবণতা বা প্রবৃত্তি বলতে কি বোঝায়? ধরুন রাস্তার ধারে একটা ফুচকার দোকান আছে এবং সেখানে কেউ ফুচকা খাচ্ছে, কেউ বিক্রি করছে, আমি পাশ দিয়ে হেঁটে যাচ্ছি এবং সেটা দেখার সাথে সাথে আমার জিভে জল চলে এলো। এটাকে বলা হচ্ছে কি? প্রবৃত্তি বা এক ধরনের প্রবণতা। ঠিক আছে, হয়তো কোনো একটা স্নেক বা সাপ ওখানে পাশ দিয়ে যাচ্ছে, আমি দূর থেকে দেখেই আমার গাটা ছমছম করে উঠলো, আমি না চাইতেই হয়ে গেল। এটা কি? এক ধরনের প্রবণতা বা প্রবৃত্তি। তো ঠিক এই একই ধরনের প্রবণতা বা প্রবৃত্তি আমাদের অবচেতন মনে বা আমাদের আনকনসিয়াস মাইন্ডের মধ্যেও তার অস্তিত্ব আছে। এবং সিগমন্ড ফ্রয়েড তিনি বলেন যে আমাদের এই আনকনসিয়াস মাইন্ডের মধ্যে দুই ধরনের প্রবৃত্তি, যেটাকে ইংলিশে বলা হয় কি ইনস্টিংক্ট, এক্সিস্ট করে। এবং সেই দুই ধরনের ইনস্টিংক্ট কি এবং সেটা কেন এক্সিস্ট করে সেটা আলাদা একটা থিওরি ফ্রয়েড দিয়েছে, যেটাকে বলা হয় কি দ্য ড্রাইভ থিওরি। তো ফ্রয়েড বলছে কি দুই ধরনের ড্রাইভ আছে বা দুই ধরনের ইনস্টিংক্ট। একটা হলো কি ডেথ ড্রাইভ বা মৃত্যুর প্রতি একটা প্রবৃত্তি, মরে যাওয়ার প্রতি একটা প্রবৃত্তি, আর হচ্ছে কি লাইফ ড্রাইভ, জীবনের প্রতি একটা প্রবৃত্তি বা জীবনের প্রতি বা বেঁচে থাকার প্রতি একটা প্রবৃত্তি। এবং সেটা আমাদের আনকনসিয়াস মাইন্ড থেকে উঠে আসছে। এবং সেই যে থিওরিটা ফ্রয়েডের ড্রাইভ থিওরি, সেখানে ফ্রয়েড কিভাবে প্রাণের সৃষ্টি হয়েছে এবং সেটা কিভাবে আমাদের পুরো মানসিক যে জীবন বা মনের যে আমাদের যে প্রাণ, মনের যে জীবনটা যেখানে অনেক চিন্তা অনুভূতি চলতে থাকে, সেখানে এই দুটো ড্রাইভ বা এই দুটো ইনস্টিংক্ট অনেক অনেক বেশি প্রভাব ফেলে এবং কিভাবে আমাদের মনের যে জীবন বা মেন্টাল যে লাইফ সেটাকে প্রভাবিত করে। আজকের ভিডিওতে আমরা সেই টপিকটা নিয়ে আলোচনা করব। আমার নাম রুদ্র, তোমরা সবাই দেখছো কি দ্য ইউটোপিয়া বাংলা। তোমাদের ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্ট সেকশনে লিখে জানাবে এবং পরবর্তীতে কোন টপিকে ভিডিও পেতে চাও সেটা অবশ্যই আমাকে জানিও। ওকে, তো শুরু করা যাক। নাও সবার প্রথমে ফ্রয়েড বলে যে বায়োলজিতে তো ইনস্টিংক্ট বা স্টিমুলেশন অলরেডি এক্সিস্ট করে। যেমন রাস্তায় হাঁটার সময় যদি কাঁটা ফোটে আমাদের পায়ে, তাহলে করে আমরা চিৎকার করে উঠি, এটা এক ধরনের ইনস্টিংক্ট বা স্টিমুলেশন। তো ফ্রয়েড বলছে কি যে বায়োলজিক্যাল লেভেলে যে ইনস্টিংক্ট বা স্টিমুলেশন একটা আছে, কিন্তু আরেক ধরনের ইনস্টিংক্ট বা স্টিমুলেশন এক্সিস্ট করে, যেটা হচ্ছে কি বাইরের থেকে নয় আমাদের শরীরের বা আমাদের জগতের, বরঞ্চ আমাদের যে অর্গানিজম বা আমাদের যে শরীর বা জৈবিক যে আমাদের গঠনটা তার ভেতর থেকে তৈরি হয়। একটা হচ্ছে এক ধরনের ইনস্টিংক্ট যেটা বাইরের থেকে আমাদের মধ্যে উঠে আসে, যেমন ফুচকা খাওয়ার উদাহরণ দিলাম, বা হচ্ছে রাস্তায় যাওয়ার সময় কাঁটা ফোটার উদাহরণ দিলাম, বা একটা স্নেক বা সাপ দেখলাম তো তার থেকে ভয় পাচ্ছি, এগুলো কি বাইরের জগৎ থেকে আসছে। আরেক ধরনের ইনস্টিংক্ট তৈরি হয় আমাদের মধ্যে, সেটা কি আমাদের অর্গানিজম বা আমাদের শরীরের যে অর্গানগুলো আছে বা আমাদের মন আছে তার ভেতর থেকে তৈরি হয়। সেটাকে ফ্রয়েড বলছে কি শুধু ইনস্টিংক্ট নয়, ফ্রয়েড বলছে সেটাকে ইনস্টিংক্টিভ স্টিমুলেশন। এবং সেই যে ইনস্টিংক্টিভ স্টিমুলেশন তৈরি হচ্ছে ফ্রয়েডের মতে, সেটা হচ্ছে আমাদের আনকনসিয়াস মাইন্ড থেকে উঠে আসছে। নাও ফ্রয়েডের মতে এই যে ইনস্টিংক্টটা সেটা বেসিক্যালি সেক্সুয়াল ইনস্টিংক্ট, মানে একটা যৌন একটা প্রবৃত্তি বা যৌন চাহিদা সবসময়। এবং এই যে সেক্সুয়াল ইনস্টিংক্টটা উঠে আসছে, সেই সেক্সুয়ালিটি কি? ফ্রয়েডের মতে সেক্সুয়ালিটি দু রকমভাবে আমরা ভাবতে পারি। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল লেভেলে, আর একটা হচ্ছে কি একটা হিস্টোরিক্যাল লেভেলে বা এভলিউশনারি লেভেলে। যদি আমরা ইন্ডিভিজুয়াল বা একজন ব্যক্তির জায়গা থেকে যদি আমরা ভাবি, তাহলে আমাদের জীবনে অনেক রকমের অপশান আছে। আমরা অনেক কিছু করি, আমরা খাবার খাই, আমরা বন্ধুদের সাথে ঘুরতে যাই, আমরা কোনো একটা সিনেমা দেখি, আমরা কবিতা পাঠ করি, ঠিক আছে, আমরা অনেক কিছু জানার চেষ্টা করি, আমরা মোবাইল ফোন তৈরি করি, ল্যাপটপ তৈরি করি। তো সেই অনেক কাজগুলোর মধ্যে একটা কাজ হচ্ছে কি সেক্সুয়ালিটি, যখন আমরা সেক্সুয়াল ইন্টারকোর্স বা সেক্সুয়াল কাজের মধ্যে বা অ্যাক্টিভিটির মধ্যে আমরা এঙ্গেজ হই। ওকে, তো এই সমস্ত জিনিসের মধ্যে একটা হচ্ছে সেক্সুয়ালিটি, যেটা আমরা কিছু সময়ের জন্য বা তাৎক্ষণিকভাবে আমরা করে থাকি। না অন্যদিকে যদি আমরা একজন মানুষের কাছে, যেখানে মানুষ হচ্ছে কি সে হচ্ছে প্রধান এবং তার অনেক কাজের মধ্যে একটা হলো সেক্সুয়ালিটি, অন্যদিকে যদি আমরা ভাবি পুরো একটা এভলিউশনারি লেভেলে বা একটা বিবর্তনবাদের যুক্তিতে, তাহলে কি সেক্সুয়ালিটি সে একটা ইনস্টিংক্ট বা সে একটা ভাইরাসের মতো, এবং সে নিজে সারভাইভ করার চেষ্টা করছে বা সে বেঁচে থাকার চেষ্টা করছে, এবং সে বেঁচে থাকার জন্য সে বিভিন্ন মানুষের মধ্যে দিয়ে নিজেকে ধরে রাখছে। অর্থাৎ সেক্সুয়ালিটির যে ইনস্টিংক্টটা তার একটা পুরো একটা জীবন আছে। সে জন্ম হয়েছে এককোষী অ্যামিবার মধ্যে, সেই এককোষী অ্যামিবা থেকে সে পরপর তার জীবন অনুযায়ী সে চলতে থাকছে, এবং তার সেই চলমানতা বা তার সেই জীবন, তার মধ্যে আমরা সবাইকে একটা একটা এপিসোডের মতো, একটা ছোটো ছোটো অংশ বা একটা খণ্ডের মতো, ঠিক আছে, যেখানে আমাদের কি হচ্ছে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল লেভেলে সেটা নিয়ে সেক্সুয়াল যে ইনস্টিংক্ট সে অত বেশি কেয়ার করে না। আমরা সুখে আছি না দুঃখে আছি, ভালো আছি না খারাপ আছি, সে কেয়ার করে না। তার কাজ হচ্ছে কি সেই সেক্সুয়াল ইনস্টিংক্টটাকে সারভাইভ করা, সেটাকে বাঁচিয়ে রাখা, যাতে করে পুরো যে স্পিসিসটা মানে হিউম্যান বিইং যেন পৃথিবী থেকে যেন বিলুপ্ত না হয়ে যায়, যেমন ডাইনোসরসরা হয়ে গেছে বা অন্যান্য আরও অনেক প্রাণী। সেই যে স্পিসিস যেন বিলুপ্ত না হয় বা একটা প্রাণী কুল যেন বিলুপ্ত না হয়ে যায়, তার দায়িত্বটা নিচ্ছে কে সেক্সুয়ালিটি।
কিন্তু আমাদের কাছে একজন ব্যক্তি হিসেবে আমাদের কাছে সেক্সুয়ালিটিটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এমনটা নয়। আমরা অনেক কিছু করি, তার মধ্যে একটা জিনিস হচ্ছে সেক্সুয়ালিটি। ওকে, তো ফ্রয়েড বলছে কি এখানে দুটো পয়েন্ট অফ ভিউ আছে সেক্সুয়ালিটি সম্পর্কে। এবং ফ্রয়েড বলছে যে এককোষী অ্যামিবার মধ্যে প্রথম যে ইনস্টিংক্টটা তৈরি হয়েছিল, মানে প্রথম যে প্রাণটা তৈরি হয়েছিল ম্যাটার থেকে, সেটা কিভাবে হয়েছিল। ফ্রয়েড সেটা তার ড্রাইভ থিওরির মধ্যে এক্সপ্লেন করছে এইভাবে যে ম্যাটার, সমস্ত বস্তু তখন ছিল, জল, তারপর হচ্ছে মানে পদার্থ, মাটি, এসব ছিল, তখন কোনো প্রাণ ছিল না, কোনো প্রাণ ছিল না, মানে গাছপালা, লতা পাতা, পশু পাখি, বাঘ, সিংহ, মানুষ তো দূরের কথায়, কোনো প্রাণী, কোনো কিছু ছিল না। ইনফ্যাক্ট যে ছোটো ছোটো যে জীবাণুগুলো হয় তার মধ্যে যে প্রাণ থাকে সেটাও ছিল না। তো ফ্রয়েড বলছে যে ম্যাটারের মধ্যে অনেক অ্যাকশন রিয়াকশান হচ্ছিল, বিভিন্ন কেমিক্যালসের মধ্যে অ্যাকশন রিয়াকশান হচ্ছিল, হতে হতে এমন একটা অবস্থাতে এসছে যে ম্যাটার মানে বস্তু, সে তার বিপরীত অবস্থা বা ঠিক তার উল্টো, মানে তার নেগেশন, সেটাকে অ্যাচিভ করতে চায়। তার মধ্যে অ্যাকশন রিয়াকশান হতে হতে এমন একটা অবস্থা এসছে যে ম্যাটার হচ্ছে কি করতে চাইছে, তার মধ্যে থেকে ছিটকে বেরিয়ে তার বিপরীত অবস্থাটাকে পেতে চাইছে। এই যে বিপরীত অবস্থা, সেটাই হচ্ছে কি প্রাণ বা লাইফ, সেটাই হচ্ছে কি এককোষী অ্যামিবা, একটা ইউনিট সেল, একটাই সিঙ্গেল কোষ, তার মধ্যে প্রথম প্রাণের আবির্ভাব হলো। এবার এই যে প্রাণের আবির্ভাব হলো, সে হওয়ার পরে আবার মিলিয়ে যাচ্ছে, মানে ম্যাটার থেকে প্রাণ আসছে, প্রাণ থেকে আবার ম্যাটার হয়ে যাচ্ছে। তো সেই যে ড্রাইভটা বা সেই যে ইনস্টিংক্টটা, যেখান থেকে আর কি, যার মাধ্যমে অবজেক্ট থেকে বা ম্যাটার থেকে প্রাণ এসছে, সে আবার ফিরে যেতে চাইছে কোথায় না, তার ম্যাটারের যে পুনরায় যে অবস্থাটা ছিল, ইকুইলিব্রিয়াম যেটা বা একটা সমতা, সেই সমতাতে ফিরে যেতে চাইছে। এই যে ফিরে যাওয়ার যে ইচ্ছা, সেটাই হচ্ছে কি ডেথ ড্রাইভ। অর্থাৎ আমরা সবসময় ইচ্ছা করে এমন কাজ করি অনেক সময়, যেটা হচ্ছে মিস্টেক করছি বা ভুল করছি। অনেক সময় জীবনে হয়তো আমরা দেখতে পাবো যে একই মিস্টেক আমরা বারবার করছি, একই ভুল আমরা বারবার করছি, কন্ট্রোল করতে পারছি না। এটা কি আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে কি, মানে জন্মের আগের অবস্থাতে চলে যাওয়ার বা মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার। এই যে টেন্ডেন্সিটা, সেটা হচ্ছে কি ডেথ ড্রাইভ। এটা হচ্ছে কি ওই এককোষী অ্যামিবার মধ্যে প্রথম সৃষ্টি হয়েছিল যখন তার মধ্যে প্রাণটা এসেছিল। আর আরেকটা যে ইনস্টিংক্টটা তৈরি হয়েছিল কিভাবে না, ম্যাটারের উল্টো অবস্থাটাকে পাওয়ার, সেটা হচ্ছে কি লাইফ ইনস্টিংক্ট বা লাইফ ড্রাইভ। এটা হচ্ছে ম্যাটার থেকে ঠিক উল্টো, সেটাকে পাওয়ার, মানে ম্যাটার থেকে বেরিয়ে আসার যে অবস্থা, সেটা হচ্ছে লাইফ ইনস্টিংক্ট, যে প্রাণের প্রতি বা জীবনের প্রতি একটা আকাঙ্ক্ষা। আর অন্যদিকে কি সেই অবস্থা থেকে আবার উল্টো ফিরে ম্যাটারের ইকুইলিব্রিয়ামে পৌঁছানো, সেটা হচ্ছে কি ডেথ ড্রাইভ বা একটা ডেথ ইনস্টিংক্ট। ওকে, তো এই দু ধরনের ইনস্টিংক্টের কথা ফ্রয়েড বলছে। এবার ফ্রয়েড বলছে যে এই যে ডেথ ইনস্টিংক্ট আর এই যে লাইফ ইনস্টিংক্ট বা ডেথ ড্রাইভ আর লাইফ ড্রাইভ, এই দুটো জিনিসের মধ্যে একটা পার্থক্য আছে। দুটো জিনিস দুই রকমভাবে কোষ বা সেল তৈরি করে আমাদের শরীরে। আমাদের শরীরে আছে না ছোটো ছোটো অনেক, মানে চোখে দেখা যায় না, সেই মানে ম্যাগনিফাইং গ্লাস না, মানে বায়োলজিস্ট যারা হয় তারা বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্ট থাকে না, আমি নাম মনে করতে পারছি না এখন, তো সেই ইনস্ট্রুমেন্টের সাহায্যে দেখা যায় অত্যন্ত ক্ষুদ্র আর কি, তার মধ্যে প্রাণটা থাকে একটা ছোটো ছোটো কোষের মধ্যে। তো ফ্রয়েড বলছে কি এখানে দুই ধরনের সেল থাকে, একটা হচ্ছে কি নর্মাল একটা সাধারণ যে সেল, আর একটা হচ্ছে কি জাম্পস প্লাজমা মানে হচ্ছে কি যেটা সে তার শক্তিটাকে বা তার যে মানে লাইফ, সেটাকে তার মধ্যে সে প্রিজার্ভ করে রাখে। আর নর্মাল যে সেলগুলো বা সেক্সুয়াল যে নর্মাল যে সেল, সেই সেলগুলো কি করে, তার মধ্যে দুটো ইনস্টিংক্ট আছে, একটা হচ্ছে ডেথ ড্রাইভ, একটা লাইফ ড্রাইভ। আর তার পাশে আর একটা সেল আছে, তার মধ্যে দুটো ইনস্টিংক্ট আছে, ডেথ ড্রাইভ আর লাইফ ড্রাইভ। এবার এই দুটো কোষ তারা একে অপরের সাথে অ্যাকশন রিয়াকশন করছে বা তারা সেক্সুয়াল এঙ্গেজমেন্টে যাচ্ছে একটা। ওকে, যার ফলে কি একটা কোষ সে অন্য কোষের যে ডেথ ড্রাইভ সেটাকে স্টপ করে দিচ্ছে বা সেটাকে বন্ধ করে দিচ্ছে, আর এই কোষটা সে আরেকটা কোষের কি ডেথ ড্রাইভটাকে স্টপ করে দিচ্ছে অ্যাকশন রিয়াকশনের মাধ্যমে। যার ফলে কি এরা দুজনে মিলে বা অনেকগুলো কোষ মিলে একটা গ্রুপ লেভেলে তারা সার্ভাইভ করছে। সেটা হচ্ছে কি আমাদের শরীরটা, আমাদের বডিটা, এইভাবে আমাদের বডিটা সার্ভাইভ করে। কিন্তু এরকম করে গ্রুপ লেভেলে সার্ভাইভ করতে করতে অনেক দীর্ঘদিন ধরে সার্ভাইভ করতে পারে না, যার ফলে একটা সময় পরে গিয়ে তারা তাদের শক্তিটাকে খরচ করে ফেলে এবং তারা মারা যায়, শরীরটা আর কি মানে পুরোপুরি মারা যায়। কিন্তু অন্যদিকে আরেক ধরনের কোষ থাকে যেটাকে ফ্রয়েড বলছে জাম্পস প্লাজমা। এই জাম্পস প্লাজমা মানে কি, এটার মানে হচ্ছে সেখানে যে ইনস্টিংক্টটা আছে সে তার শক্তিটাকে তার পাশের যে কোষ আছে তার মধ্যে খরচ করছে না, সে তার নিজের মধ্যে সেই শক্তিটাকে ধরে রাখছে, প্রিজার্ভ করে রাখছে, সে কখনো সেটাকে ব্যবহার করছে না। কোনো একটা মুহূর্তে, কোনো একটা সময় সে সেই শক্তিটাকে হঠাৎ করে একটা তীব্র বেগে প্রকাশ করতে চাইবে, যেটা হচ্ছে কি আমরা ফিল করি কি সেক্সুয়াল ইনস্টিংক্ট হিসেবে, ঠিক আছে। এবং সেই প্রকাশ করার মাধ্যমে সে তার সেই জাম্পস প্লাজমাটা সে তার অস্তিত্বটাকে বজায় রাখার জন্য কাজ করবে।
যেন করে সে আরেকটা জার্মস প্লাজমা তৈরি করার জন্য সক্ষম হয় রিপ্রোডাকশনের থ্রুতে, মানে আর কি সেক্সুয়াল এঙ্গেজমেন্টের থ্রুতে। তো এক ধরনের সেল যে হচ্ছে জার্মস প্লাজমা, সে তার শক্তিকে নিজের মধ্যে প্রিজার্ভ করে রাখে এবং কোনো এক মুহূর্তে সে সেটাকে প্রকাশ করে তার অস্তিত্বটাকে সে বজায় রাখার চেষ্টা করে। আর অন্যদিকে আরেক ধরনের সেল থাকে যারা হচ্ছে এটা গ্রুপ লেভেলে সার্ভাইভ করে এবং যার ফলে আমাদের শরীরটা একটা সময় পরে গিয়ে নুবজা, মানে আর কি বয়স হয়ে পড়ে, আমরা অসুস্থ হয়ে পড়ি আর কি। কিন্তু সায়েন্টিস্টরা, মানে ইনফ্যাক্ট বর্তমান মেডিকেল সায়েন্সেও এরকম রিসার্চ হয়েছে যে প্রকৃতপক্ষে কিন্তু আমরা এই কারণে মারা যাই না যে মানে আমাদের শরীরের ভেতরে কোনো প্রবলেমস হচ্ছে সেই জন্য, ইন্টারনাল প্রবলেমসের জন্য কিন্তু আমরা মারা যাই না, আমাদের অসুস্থ হয়ে পড়ার জন্য আমরা মারা যাই। ওকে, মানে আমাদের যে জার্মস প্লাজমা সেটা আমাদের মধ্যে কিন্তু অমর, তার মধ্যে কিন্তু কোনো প্রবলেম তৈরি হয় না, মানে আমাদের মধ্যে যে প্রাণটা, অ্যাকচুয়ালি যে লাইফটা, সেটার মধ্যে যে একটা প্রবলেম হচ্ছে তার জন্য আমরা মারা যাচ্ছি এমনটা কিন্তু নয়। প্রবলেমটা হচ্ছে কি আমাদের বডি লেভেলে, যে গ্রুপ লেভেলে আমাদের বডির মধ্যে বিভিন্ন টেকনিক্যাল প্রবলেমস হয়, ঠিক আছে। অর্থাৎ হয়তো আমরা অনেক বেশি খাবার খেয়েছি, পরে লিভার ড্যামেজ হয়ে গেছে, বা কিডনি নষ্ট হয়ে গেছে, বা হার্ট প্রবলেম হয়েছে, বা শরীরের মানে নার্ভাস সিস্টেমটা ডিস্ট্রয় হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এরকম ধরনের কোনো প্রবলেমের জন্য আমরা ধীরে ধীরে মারা যাই। জার্মস প্লাজমার মধ্যে কোনো প্রবলেম হয় না কিন্তু, অর্থাৎ আমরা সেই টেকনিক্যাল প্রবলেমগুলো যদি আমরা মেনটেন করতে পারি, এখন অনেকে এটাকে বলা হয় রিভার্স এজিং। অনেকে তো এখন একজন পপুলার আছে, আমি তার নাম মনে নেই আমার, তার 97 না 98 বছর বয়স, দেখে মনে হবে 35-40 বছর বয়স, মানে সে এতটা বেশি ফিট এবং সে অ্যাকচুয়ালি এগুলো নিয়ে স্টাডি করে সেই অনুযায়ী সে রুটিন মেনটেন করে তার লাইফটাকে লিড করে, একজন ডক্টর, আই থিঙ্ক প্রবাবলি শি ইজ এ, তার নামটা আমার মনে পড়ছে না এই মুহূর্তে। ওকে, তো এটাকে বলা হচ্ছে এখন রিভার্স এজিং, মানে আমরা চাইলে আমাদের লাইফ এক্সপেক্টেন্সিটাকে অনেক অনেক ইনক্রিজ করতে পারি, মানে 150-200 বছর আমরা করতে পারি, ঠিক আছে। ইনফ্যাক্ট এটা নিয়ে কিছু প্রজেক্টও চলছে, কিছু এক্সপেরিমেন্টও চলছে। চিট ডেথ বলে একটা এক্সপেরিমেন্ট চলছে, যেটা 2017-18 সময় স্টার্ট হয়েছিল এবং সেখানে অনেক অনেক বিলিয়ন্স অফ ডলার খরচ করা হচ্ছে যে আমাদের জেনেটিক্সের মধ্যে ছোট্ট ছোট্ট মানে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট পাঠিয়ে সেখানে যে প্রবলেমসগুলো আছে সেগুলোকে, সেই সেলগুলোকে, তার যে মিস্টেকগুলো সেগুলোকে কারেকশন করা, যাতে করে প্রবলেমসগুলো না তৈরি হয়। ওকে, তো যাই হোক, আমরা আমাদের টপিকে ফিরে আসি আবার। তো ফ্রয়েড হচ্ছে এইভাবে সে এক্সপ্লেন করছে কি লাইফ ড্রাইভ আর ডেথ ড্রাইভটা কি। না, ফ্রয়েড বলছে এই যে ইনস্টিংক্টগুলো বা এই যে ড্রাইভগুলো যেটা আমাদের মনের ভেতর থেকে তৈরি হচ্ছে, মানে অর্গানিজমের একদম ইন্টারনাল লেভেল থেকে তৈরি হচ্ছে, সেই যে ইনস্টিংক্টগুলো সেটা হচ্ছে তার মধ্যে কিছু পরিবর্তন হয়, ঠিক আছে। যেটা আমরা মনের স্তরে আমরা যে জিনিসগুলোকে এক্সপিরিয়েন্স করতে পারি তার মধ্যে অনেক পরিবর্তন হয়। মানে আমাদের যেমন জীবন আছে, একটা প্রাণ আছে, আমরা জন্ম হচ্ছি, তারপর বড় হচ্ছি, মধ্যবয়স্ক, তারপর বয়স হচ্ছে, তারপর মারা যাচ্ছি, তেমন আমাদের ইনস্টিংক্টের আমাদের মধ্যে আবির্ভাব হওয়া, তারপর তার সেই ইনস্টিংক্টের যে রূপটা, সেই রূপটার মধ্যে কিছু কিছু পরিবর্তন হতে থাকে, তারপর পরিবর্তন হতে হতে অন্য রূপে চলে যায়। তাই তার একটা লাইফ আছে, একটা ইনস্টিংক্টিভ লাইফ, মানে ইনস্টিংক্টের একটা নিজস্ব একটা জীবন আছে, তার ছোটোবেলায় জন্ম হওয়া, বড় হওয়া এবং তারপর তার মারা যাওয়া। তো সেই যে তার মধ্যে পরিবর্তনটা হচ্ছে, ভিসিসিটিউডস অ্যান্ড দ্য লাইফ অফ ইনস্টিংক্ট ইন দ্য আনকনসিয়াস, আমাদের অবচেতনের মধ্যে সেই যে রূপান্তর বা পরিবর্তনটা হচ্ছে, যেটা কখনো কখনো আমাদের কনসিয়াস মনের মধ্যে উঠে আসে, সেটা 4 রকমের হয়। ফ্রয়েড বলছে সেই পরিবর্তনটা 4 রকমের। একটা হচ্ছে সাবলিমেশন, একটা সেকেন্ড হচ্ছে কি যেটাকে ফ্রয়েড বলছে রিপ্রেশন, আর থার্ড হচ্ছে কি যেটা হচ্ছে চেঞ্জ ইন দ্য কন্টেন্ট, আর ফোর্থ যেটাকে ফ্রয়েড বলছে কি ফ্রম অ্যাক্টিভিটি টু প্যাসিভিটি। ওকে, তো সাবলিমেশন আর রিপ্রেশন এই দুটো মানে কি সেটা আমরা এখন আলোচনা করব না, কারণ এই দুটো একটু জটিল এবং সেটা আলাদা আলাদা ভিডিওতে আলোচনা করতে হবে। আজকের ভিডিওতে আমরা বাকি দুটো যে পরিবর্তন ইনস্টিংক্টের সেটা নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে কি অ্যাক্টিভিটি টু প্যাসিভিটি, আর একটা হচ্ছে কি চেঞ্জ ইন দ্য কন্টেন্ট। ওকে, তো অ্যাক্টিভিটি টু প্যাসিভিটি মানে কি, মানে আমাদের মধ্যে একটা ইনস্টিংক্ট সবসময় কাজ করে কি অন্যদেরকে টর্চার করা বা বাইরের জগতের প্রতি একটা পাওয়ারকে মানে প্রমাণ করা, আমাদের যে ক্ষমতা আছে বা আমরা একটা সত্তা হিসেবে যে আমাদের যে অস্তিত্ব আছে সেই ক্ষমতাটাকে প্রমাণ করা। যেমন আমার এখন স্টিল মনে আছে, যখন আমি ছোটোবেলায় ক্লাস 3-4-এ পড়তাম, তো স্কুল থেকে ফেরার সময় কিছু আমারই কলেজে মানে আমার স্কুলে আর কি মানে বন্ধুরা, তারা রাস্তার কুকুরগুলোকে ইট মারতো, ঠিক আছে। কুকুরটার পা খোঁড়া ছিল, তো ইট মারতো কেন, কোনো কারণ নেই, এমনি জাস্ট মানে কুকুরটা পালিয়ে যাচ্ছে, তাকে তাড়া করছে, ইট মারছে, একটা নিজের ক্ষমতাটাকে অন্যের উপর প্রকাশ করা, এটার সাথে একটা মজা পাওয়া, ঠিক এটা কিক, ঠিক আছে। এই একটা ইনস্টিংক্ট এটা। তো আমাদের সবার মধ্যে এই ইনস্টিংক্টে কাজ করে অন্যের প্রতি নিজের ক্ষমতাটাকে প্রমাণ করা, এক্সারসাইজ করা, অন্যকে টর্চার করা। তো ফ্রয়েড বলছে এই যে ইনস্টিংক্টটা অন্যকে টর্চার করা, এটা পরিবর্তন হয়ে যায়। অন্যকে যেটা আমরা টর্চার করতে চাইছি সেটা অ্যাক্টিভ, মানে শারীরিক অবস্থাতে আমরা ফিজিক্যালি কিছু করি আর কি, তখন
ঠিক আছে, সেটা মানে অ্যাকচুয়ালি টর্চার হয়তো আমরা করছি না, কিন্তু আমরা কথা বলছি বা হয়তো আমরা হয়তো রাগ হয়ে যাচ্ছে, আমরা হাত পা শক্ত করছি বা চোখটাকে মুভ করছি, এরকম ধরনের হতে পারে। সবসময় যে আমরা অ্যাকচুয়ালি টর্চার করবো তার কোনো মানে নেই। একটা ইনস্টিংক্টিভ লেভেলে, আমাদের ফিজিওলজিক্যাল লেভেলে কিছু পরিবর্তন, মাসেলগুলো হয়তো টাইট হয়ে যাচ্ছে, ঠিক আছে, চোখগুলো হয়তো একটু শার্প হয়ে যাচ্ছে, ফেসিয়াল এক্সপ্রেশনটা পাল্টে যাচ্ছে, যেগুলো ফিজিওলজিক্যাল লেভেলে মানে শরীরী স্তরে তার প্রভাব পড়ছে, যেগুলো একটা অ্যাক্টিভ। এবং এই ইনস্টিংক্টটা ধীরে ধীরে পাল্টে কি হয়ে যায়, যখন আমরা বাইরের জগৎকে টর্চার করতে চাই না, বরঞ্চ আমরা চাই যে বাইরের জগতের কোনো একজন জিনিস বা কোনো একটা বিষয় আমাদেরকে টর্চার করুক। তো এটা হচ্ছে কি, তখন আমরা হয়ে যাই প্যাসিভ, আমরা তখন রেস্ট নিই, আর আমরা চাই যে অন্য কোনো একজন মানুষ বা অন্য কোনো একটা বিষয় যে আমাদেরকে টর্চার করুক কনস্ট্যান্টলি। আমরা তখন মানে প্যাসিভ হতে চাই, আর বাইরের জগৎ থেকে আমরা চাই যে অ্যাক্টিভলি দেখতে। ওকে, এটা হচ্ছে কি এক ধরনের পরিবর্তন, ইনস্টিংক্টের মধ্যে পরিবর্তন, অ্যাক্টিভিটি টু প্যাসিভিটি। অর্থাৎ এখানে যে টর্চার সেটা পরিবর্তন হচ্ছে না, আমি অন্য একটা জিনিসকে টর্চার করছিলাম, এখন আমি শান্ত হয়ে গেছি, আমি চাইছি যে সেই জিনিসটা এবার আমাকে টর্চার করুক। ওকে, এটা হচ্ছে কি ইনস্টিংক্টের মধ্যে পরিবর্তন। অন্যদিকে আরেক ধরনের পরিবর্তন হয় ইনস্টিংক্টের মধ্যে, সেটা হচ্ছে কি, ধরা যাক কোনো একটা হয়তো আমার বাড়িতে একটা পেট আছে, মানে একটা কুকুর বা একটা বিড়াল আছে হয়তো, তাকে আমি খুব ভালোবাসি, কিন্তু বা কোনো একজন মানুষ হয়তো আছে, তাকে আমি খুব ভালোবাসি, কিন্তু অনেক দিন সময় যাওয়ার পর, তার সাথে অনেক দিন থাকার পর ধীরে ধীরে এখন আর তাকে ভালোবাসি না, তাকে এখন ঘৃণা হয়, রাগ হয় তার উপরে, মানে হেট করি, তাকে অপছন্দ করি। তাহলে কি এখানে ভালোবাসাটা সেটা পরিবর্তন হয়ে ঘৃণা হয়ে গেল, কিন্তু যে মানুষটার প্রতি ছিল বা যে বিষয়টার প্রতি ছিল সেটা পাল্টাচ্ছে না, তার ডিরেকশনটা সেমই আছে, জাস্ট বিষয়বস্তুটা ভালোবাসাটা ঘৃণাতে রূপান্তর হয়ে গেল। এটা হচ্ছে এক ধরনের পরিবর্তন ইনস্টিংক্টের মধ্যে। আর একটা হচ্ছে কি, টর্চার তো টর্চারই আছে, কিন্তু আমি টর্চার করছিলাম, এবার আমাকে কেন টর্চার করা হোক, এটা হচ্ছে আরেক ধরনের পরিবর্তন। ওকে, তো এগুলো হচ্ছে ইনস্টিংক্টিভ নেচার, মানে ইনস্টিংক্টের মধ্যে রূপান্তর হতে থাকে এইভাবে আমাদের জীবনে। এবং এই দুটো রূপান্তর অ্যাকচুয়ালি সাইমালটেনিয়াসলি মানে একসঙ্গে হতে থাকে, এমনটা নয় যে হচ্ছে আলাদা আলাদাভাবে হচ্ছে, ঠিক আছে। এবং ফ্রয়েড বলছে যে আমাদের মাইন্ড বা মেন্টাল লাইফ সেটা হচ্ছে তিনটে পোলারিটিসের দ্বারা ডিফাইন হয়। অর্থাৎ আমাদের মনের মধ্যে যে আমাদের যে মানসিক যে জীবনটা, মানসিক স্তরে যে জীবনটা আমরা বেঁচে থাকি আর কি, সেখানে তিনটে পোলারিটিস কাজ করে। একটা পোলারিটি হলো কি, যেটা হচ্ছে ইগো আর নন ইগো। ইগো মানে হচ্ছে আমাদের সত্তা বা বোধটা, যে আমি একজন ভালো মানুষ বা আমি একজন খারাপ মানুষ, আমি এটা করি, আমি এটা করি না, এটা আমার পছন্দ না, ওটা আমার ভালো, বা এটা আমার নেচারটা হচ্ছে এরকম, বা আমি এই ধরনের মানুষ, ওটা হচ্ছে কি ইগো। নিজের সম্পর্কে নিজের একটা ধারণা থাকে আমাদের মনে, সেটা হচ্ছে কি ইগো। আর একটা হচ্ছে কি নন ইগো, মানে এই ইগোর উল্টো, অর্থাৎ কি বাইরের জগৎটা, হোল ওয়ার্ল্ড, আমার বাবা মা, আমার বন্ধু, আমার পরিবার, টাকা পয়সা, পলিটিক্স, রাজনীতি, সমাজ, দেশ, যত কাছের ফ্রেন্ডই হোক না কেন, সে কিন্তু বাইরের জগতের, সে কিন্তু ইগো নয়, ঠিক আছে। একটা হচ্ছে ওয়ার্ল্ড আর একটা হচ্ছে ইগো, এটা হচ্ছে একটা পোলারিটি। পোলারিটি মানে জানা আছে নিশ্চয়, পোলারিটি মানে হচ্ছে উল্টো বা বিপরীত, যেমন নর্থ পোল সাউথ পোল হয় না, বা চুম্বকের যেমন নর্থ সাউথ হয়, নারী পুরুষ উল্টো, ঠিক তেমন আমাদের মনের যে মেন্টাল লাইফ তার মধ্যে তিনটে পোলারিটিস আছে। একটা হচ্ছে কি ইগো নন ইগো, ইগো আর বাইরের ওয়ার্ল্ড। আর একটা সেকেন্ড পোলারিটি হলো কি, সেকেন্ড পোলারিটি হচ্ছে প্লেজার আনপ্লেজার, মানে সুখ আর দুঃখ। ওকে, এবার ফ্রয়েড বলছে দুঃখ বা আনপ্লেজার এটা আলাদা করে কিছু নয়, বরঞ্চ এটা মিসড অপরচুনিটি অফ দ্য প্লেজার। অর্থাৎ ছোটোবেলায় যখন আমরা ছোট থাকি, তখন আমাদের বাবা মা আমাদের সমস্ত জিনিসকে প্রোভাইড করে, মানে খিদে পেয়েছে, কান্নাকাটি করছি, মা এসে খাবার দিয়ে দিল, ঠিক আছে, কোথাও পড়ে গেছে লেগেছে, মা এসে একটু এখানে জল টল দিয়ে দিল, ঠিক করে দিল, একদম শিশু আছি তো কোনো সেফটি বা যে কেয়ার বা লাভ বা সেই সব কিছু প্রোভাইড করে দেওয়া হয়, সবসময় একটা সুখের স্তরে আমরা থাকি, একদম যখন 1 মাস 2 মাস 4 মাস 6 মাস বয়স থাকে। তো আমাদের মনে সেই যে সুখ, সবসময় আমরা বাইরের জগতের থেকে আমরা সবসময় সুখ পেতে চাই আমাদের মনটা, ঠিক আছে। কিন্তু কোনো সময় হয়তো একটা সুখের একটা অপরচুনিটি আছে, একটা সুযোগ আছে, যে কোনো একটা কাজ করলে বা কোনো একটা মানুষের সাথে বন্ধুত্ব করলে আমি একটা ভালো একটা সুখ অনুভব করব আমি, কিন্তু দেখা গেল সেটা আমি পারলাম না করতে, তখন হচ্ছে কি আনপ্লেজার। ফ্রয়েড এটা বলছে যে আনপ্লেজার মানে অ্যাকচুয়ালি এটা কোনো দুঃখ আছে এমনটা নয়, বরঞ্চ সুখ পাওয়ার একটা সুযোগ আছে, কিন্তু আমরা সেটা পাচ্ছি না, তখন হচ্ছে কি দুঃখ তৈরি হচ্ছে। ওকে, তাহলে ফ্রয়েড বলছে আমাদের মনে দুই রকমের আরেকটা পোলারিটি কি, সুখ দুঃখ, প্লেজার আনপ্লেজার। প্লেজারটা হচ্ছে কি যা কিছু আমাদের সুখ দিচ্ছে, আর আনপ্লেজার কি যা কিছু সুখ দেওয়ার একটা সুযোগ আছে, একটা ক্ষমতা আছে, কিন্তু হচ্ছে না, সেটা হচ্ছে আনপ্লেজার। আলাদা করে কোনো আনপ্লেজার নেই, মানে একটা দুঃখ আমাদেরকে অ্যাকচুয়ালি দিচ্ছে এমন কিছু নেই। ওকে, আর 3 নম্বর আরেকটা পোলারিটি, সেই পোলারিটিটা কি, সেটা হচ্ছে কি অ্যাক্টিভিটি টু প্যাসিভিটি। মানে একটু আগে যে আমরা ইনস্টিংক্টটা নিয়ে আলোচনা করলাম, প্রথমে আমরা টর্চার করতে চাইছি অন্যদেরকে,
বা অন্যদের উপর নিজের ক্ষমতাটাকে প্রকাশ করতে চাইছি, তারপর সেটা রূপান্তর হয়ে হয়ে কি হচ্ছে যে এবার আমরা স্টপ হয়ে যাবো, আমরা প্যাসিভ হয়ে থাকবো, কেউ এসে আমাকে একটু টর্চার করুক, ঠিক আছে। দিস ইজ হচ্ছে মানে একটা ফ্রয়েডিয়ান সেন্সে অ্যাক্টিভিটি টু প্যাসিভিটি। অ্যাক্টিভ মানে হচ্ছে শারীরিক স্তরে, প্যাসিভিটি মানে আমাদের শরীরটা এবার ধীরে ধীরে অলস হয়ে পড়ছে, আমরা প্যাসিভ হয়ে পড়ছি, অন্য কেউ এবার আমাদের উপর অ্যাক্টিভ হোক। ওকে, এই তিনটে পোলারিটি। তো ফার্স্ট যে পোলারিটিটা, যেটা আমাদের ইগো আর বাইরের ওয়ার্ল্ড, এটা হচ্ছে রিয়েল পোলারিটি, মানে হচ্ছে একদম বাস্তব, এটা ঠিক আছে, একটা সেল আর একটা বাইরের জগৎ। সেকেন্ড যে পোলারিটিটা প্লেজার আনপ্লেজার, এটাকে ফ্রয়েড বলছে কি ইকোনমিক পোলারিটি। ইকোনমিক মানে হচ্ছে কি টাকা পয়সার যেমন আমরা হিসাব করি সবসময়, কত টাকা আসছে কত টাকা যাচ্ছে, সবসময় টাকাটাকে বাড়ানোর চেষ্টা করি, ঠিক সেরকমই আমাদের মনের একটা ইকোনমি আছে, তার একটা অর্থনৈতিক একটা দিক আছে আমাদের মনে। তার কাজ হচ্ছে সবসময় সুখটাকে কি করে ম্যাক্সিমাইজ করা যায়, সে সবসময় একটা চেষ্টা করতে থাকছে, একটা স্ট্রাগল করতে থাকছে বাইরের জগৎ থেকে। আর থার্ড যে পোলারিটি, যেটা হচ্ছে অ্যাক্টিভিটি টু প্যাসিভিটি, সেটা হচ্ছে বায়োলজিক্যাল, মানে শারীরিক স্তরে আমাদের শরীরটা প্রথমে অ্যাক্টিভ থাকে, তারপর আমরা বয়স হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কি প্যাসিভ হয়ে যায় আর কি, ঠিক আছে। তখন যদি আমাদেরকে বয়স্ক মানুষদেরকে যদি কেউ অপমান করে বা যদি কেউ খারাপ কথা বলে, তখন তারা অত বেশি গায়ে নেয় না, কারণ তারা মানে টর্চার হয়ে হয়ে তাদের অভ্যাস হয়ে গেছে অ্যাকচুয়ালি। কিন্তু একজন ইয়ং কাউকে যদি আপনি একটা কোনো কটু কথা বলে দেন, তাহলে হয়তো সে খুব রেগে যেতে পারে, ঠিক আছে, কারণ সে তখন অ্যাক্টিভ আছে। তো এটা বায়োলজিক্যাল লেভেলে ইনস্টিংক্টটা চেঞ্জ হতে থাকে। তো একটা হচ্ছে রিয়েল, একটা হলো ইকোনমিক, আর একটা হচ্ছে কি বায়োলজিক্যাল, তিনটে পোলারিটিস। ওকে, এবার ফ্রয়েড বলছে তিনটে পোলারিটিস হচ্ছে কোইনসাইড করে, মানে একটার সাথে আর একটা মিশে যায় আর কি। কীভাবে? ধরুন আমার ইগো আছে আর বাইরে হচ্ছে নন ইগো, বাইরের হোল ওয়ার্ল্ড। এবার আমাদের মন বাইরের জগৎ থেকে দুটো ভাগে ভাগ করবে, একটা হচ্ছে সুখ, একটা দুঃখ, একটা প্লেজার, একটা আনপ্লেজার। এবার যেগুলো প্লেজার মানে যেগুলো সুখ, সেই জিনিসগুলোকে ইগোর মধ্যে জুড়ে দেবে, ইগোর সাথে আটকে দেবে। মানে এই পেন্সিলটা আমার খুব ভালো লাগে, পেন্সিলটা লিখতে খুব সুন্দর, দারুণ চকচকে, তাহলে এবার থেকে এটা আমার পেন্সিল। তাহলে কি আমি এটা ইগোর অংশ করে দিলাম, এটা আমি আইডেন্টিফাই করে নিলাম, আমার পেন্সিল, আমার জামা, আমার বই, আমার হাজব্যান্ড, আমার ওয়াইফ, আমার ছেলে মেয়ে, ঠিক আছে, আমার বাড়ি, আমার গাড়ি, ঠিক আছে, আমার হাতের রোলেক্সের একটা ঘড়ি, ঠিক আছে, কবিতার ছন্দ হয়ে গেল, আমার বাড়ি, আমার গাড়ি, রোলেক্সের ঘড়ি। তো এই যে বাইরের জগৎ থেকে প্লেজারগুলোকে নিয়ে বা যেগুলো সুখ দিচ্ছে, সেটা আমরা ইগোর মধ্যে ইন্টিগ্রেট করে দিচ্ছি, জুড়ে দিচ্ছি। ওকে, আর এই ইগো যেখানে যেখানে প্লেজারগুলো পাচ্ছে না, মানে যেটা আনপ্লেজার আছে অ্যাকচুয়ালি বাইরের জগতে, যেখানে প্লেজার পাওয়ার সুযোগ ছিল কিন্তু হচ্ছে না, সেই যে আনপ্লেজার, আমাদের ইগোটা সেই জিনিসগুলোকে পাচ্ছে না বলে আমাদের ইগোর ধারণা কি একটা অংশ, আমরা চাইলে তো সেই আনপ্লেজারগুলোকে স্টপ করতে পারছি না। মানে বাইরের জগতে যেখানে যেখানে আমরা দুঃখ পাচ্ছি, সেটাকে চাইলে আমরা স্টপ করে দিতে পারি না, তারপরে সেগুলো অস্তিত্ব থাকবে এবং আমাদেরকে দুঃখ দিতে থাকবে কিছু না কিছু, কম বা বেশি। তো তখন আমাদের ইগো মনে করে কি তার একটা অংশ সে হচ্ছে কিডন্যাপ হয়ে গেছে বা হস্টাইল হয়ে গেছে এই আনপ্লেজার যে অংশটা বাইরের জগতের, সেই অংশটার দ্বারা। অর্থাৎ আমাদের ইগোর একটা অংশ তৈরি হচ্ছে কি যেখান থেকে আমরা প্লেজার পাচ্ছি বা সুখ পাচ্ছি সেখান থেকে, আর সেই ইগোটারই আবার আরেকটা অংশ বাইরের জগতে যেটা হচ্ছে দুঃখ দেয় আমাদেরকে, আমাদের মনে হয় সেখানে আমরা কিডন্যাপ হয়ে গেছি বা সেখানে আমরা আটকে আছি। ওকে, তো যার ফলে কি প্লেজার আনপ্লেজার আমাদের মনের, আর ইগো আর বাইরের ওয়ার্ল্ড, এই দুটো জিনিস আমাদের মনের মধ্যে কোইনসাইড করছে। আর তার সঙ্গে সঙ্গে কি আমরা অ্যাক্টিভলি যখন ডিসিশন নিচ্ছি বা আমরা যখন প্যাসিভ হয়ে যাচ্ছি, সেটা হচ্ছে কি অ্যাক্টিভিটি প্যাসিভিটি, সেটা হচ্ছে কি কোইনসাইড করছে। তাহলে এই যে পোলারিটিসগুলো সেগুলো কোইনসাইড করে এবং সেটা আমাদের পুরো মানসিক জীবনটাকে কি একটার পর একটা রূপ দিতে থাকে। মানে মানসিক জীবনটাকে আমাদের মানে একটা মানে কি বলবো, মানসিক জীবনটাকে গঠন দেয় একটা। আচ্ছা, এবার লাস্ট আর একটা পয়েন্ট যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা ফ্রয়েড বলছে যে আমাদের মাইন্ড যেটা, সেটা অত্যন্ত বেশি সেন্সিটিভ। মানে সেখানে কিছু একটা জিনিস ঘটলেই সেন্সিটিভ। চোখ দিয়ে আমরা কিছু একটা জিনিস দেখছি, কানে আমরা শুনছি, নাকে নিঃশ্বাস নিচ্ছি, জিভে আমরা টেস্ট পাচ্ছি বা স্মেল পাচ্ছি, নাকে হাতে স্পর্শ করছি, এই যে সেন্সেস, সেগুলোর থ্রুতে আমাদের বিভিন্ন তথ্য আমাদের মাইন্ডের মধ্যে যাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি চোখের জন্য আমরা দেখতে পাচ্ছি এমনটা না, চোখের মধ্যে দিয়ে তথ্যটা যাচ্ছে গিয়ে ব্রেনের এই যে করটিটা আছে উপরে, যে শক্ত যে অংশটা, তার ভিতরে যে একটা জায়গা আছে, সেখানে সেই ডেটা বা সেই তথ্যটা বা সেই চার্জটা চোখে যেটা আমরা প্রতিফলন হয়ে সেটাকে বয়ে সেই ব্রেনের সেই নার্ভের মধ্যে নিয়ে যাচ্ছে, সেখানে গিয়ে আমরা স্টিমুলেশন পাচ্ছি, সেখানে জিনিস দেখছি, লাল রং, নীল রং বা পার্থক্য বা একটা ভালো স্মেল, একটা বাজে স্মেল, সেন্সেশনগুলো আমাদের সেখানে তৈরি হচ্ছে। নাও ফ্রয়েডের মতে এই যে করটিটা বা এই যে শক্ত যে অংশটা, সেটা আমাদের ব্রেনে কেন দেওয়া হয়েছে আর এই সেন্সেসগুলো কেন তৈরি করা হয়েছে নেচারের দ্বারা, বিকজ যদি ডিরেক্টলি সমস্ত তথ্য বাইরের জগৎ থেকে যদি আমাদের ব্রেনে পৌঁছে যায়, তাহলে কি হবে, মানে এত বেশি তথ্য, এত বেশি ডেটা, এত বেশি স্টিমুলেশন, আমাদের ব্রেন পাজলড হয়ে যাবে, মানে পাগল হয়ে যাবে পুরো একদম।
তো সেটাকে ফিল্টার করার জন্য, সেটাকে বাছাই করার জন্য এই সেন্সেস, চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, এই সেন্সেসের মধ্যে দিয়ে যতটুকু আমাদের ব্রেনে পৌঁছাবে আমরা শুধু ততটুকু তথ্যই আমরা গ্রহণ করব, যাতে করে যেন আমাদের ব্রেনটা ওভারলোড না হয়ে যায়। তো এই করোটিটা ওই জন্য ভেতরের যে ব্রেনটা আছে সেটাকে একটা ডিফেন্স বা একটা গার্ড হিসেবে কাজ করছে, সেই গার্ড দিচ্ছে যাতে করে ডিরেক্টলি যেন সব কিছু ব্রেনে না পৌঁছায়। ঠিক আছে, সেন্সেসের মধ্যে দিয়ে একটা সুনির্দিষ্ট একটা পথের মধ্যে দিয়ে ব্রেনে গিয়ে পৌঁছাবে। ওকে, তো ব্রেনে পৌঁছাচ্ছে এবং এখানে একটা ডিফেন্স আছে, তো যার ফলে কি আমরা বাইরের জগতের যে স্টিমুলেশনগুলো আছে তার বিরুদ্ধে আমাদের একটা ডিফেন্স আছে। বাইরের থেকে যদি এটা কিছু আসছে বা কিছু একটা জিনিস আমরা শুনছি, আমরা সেটাকে চাইলে সেই জায়গা থেকে যদি আমরা অন্য জায়গায় ঘর করে নিই বা বাড়ি করে নিই, তাহলে আমরা চোখে সেটা দেখতে পাবো না। যে মানুষটা আমাদেরকে ডিস্টার্ব করে তার কথা যদি আমরা না শুনি, সেই যে বন্ধুটা আছে বা অফিসের কলিগ, আমরা যদি অন্য কোনো অফিসে চলে যাই বা তার সাথে যদি বন্ধুত্ব যদি না রাখি, তাহলে কি আমাকে আর সেই ধরনের কথা শুনতে হবে না। তাহলে কি আমাদের বাইরের জগতের প্রতি একটা ডিফেন্স আছে এটা। কিন্তু ভিতর থেকে যে স্টিমুলেশন বা ইনস্টিংক্টগুলো উঠে আসছে তার এগেনস্টে আমাদের কোনো ডিফেন্স নেই, সেটাকে ফিল্টার করার জন্য কোনো জায়গা আমাদের নেই। তো যার ফলে আমাদের ব্রেন কি করে, সে কনফিউজ করে, সে ভেতর থেকে উঠে আসা স্টিমুলেশন বা সেই যে ইনস্টিংক্টগুলো সেগুলোকে মনে করে কি যেন এটা বাইরের থেকেই আসছে। হতে পারে আমাদের ভেতর থেকে একটা অত্যন্ত গভীর একটা রাগ বা একটা ঘৃণা বা একটা অহংকার বোধ উঠে আসছে, একটা ইনস্টিংটিভ নেচার উঠে আসছে। তখন আমরা কি মনে করবো, যেটা ভেতর থেকে উঠে আসছে আমরা এটা বুঝতে পারবো না, আমরা মনে করবো যেন এটা বাইরে থেকে আসছে, যেন এই লোকটা এক্ষুনি কথা বললো তার জন্য এরকম হচ্ছে। ঠিক আছে, যার ফলে বাইরে থেকে উঠে আসার মাধ্যম দিয়ে আমরা কি করব, আমরা যেন এটাকে ডিফেন্স করার চেষ্টা করব। আমরা সেই লোকটাকে একটা কিছু কথা বলবো বা আমরা তার প্রতি এটা অ্যাটাক করবো বা তাকে দুটো কটু কথা বলবো এরকম। কিন্তু অ্যাকচুয়ালি সেটা বাইরে থেকে আসছে না, সেটা আসছে কোথা থেকে, ভিতর থেকে। বাইরে থেকে যেগুলো আসে সেগুলোকে আমরা ডিফেন্স কম বা বেশি আমরা সেটাকে করতে পারি সেন্সেসগুলোকে কন্ট্রোল করার মাধ্যমে। তাছাড়া এই করোটিতে থাকার জন্য, প্লাস আমরা তার সঙ্গে যদি বন্ধুত্ব না রাখি, কথা না বলি বা বিভিন্ন জিনিস আমরা যদি রেগুলেট করি, বাইরের স্টিমুলেশনগুলোর এগেনস্টে ডিফেন্স আছে আমাদের, কম হোক বা বেশি। কিন্তু ভেতরেরগুলো কোনো ডিফেন্স নেই, যার ফলে ভেতরেরটাকে আমরা বাইরের সাথে কনফিউজ করে একটা ডিফেন্স তৈরি করার চেষ্টা করি, যেটা ব্যর্থ হয় বারবার। ওকে, যেটা হচ্ছে ফ্রয়েডের একটা খুবই ফ্যান্টাস্টিক একটা অবজারভেশন, খুবই শার্প একটা অবজারভেশন। ওকে, তো ফ্রয়েড এই পয়েন্টসগুলো তার ড্রাইভ থিওরির মধ্যে বলছে। ফ্রয়েড বলছে যে এই যে লাইফ মানে সেক্সুয়াল ইনস্টিংক্ট, একটা হচ্ছে জাম্পস প্লাজমা, একটা হচ্ছে নর্মাল যে সেল বা সেক্সুয়ালিটি, যেটার মাধ্যমে আমরা আমাদের মানে স্পিসিসটাকে প্রিজার্ভ করে রাখি, একটা ইনস্টিংক্ট যে তার নিজের মধ্যে আটকে থাকে, যে তার নিজের শক্তিটাকে নিজের মধ্যে ধরে রাখে, একটা তাৎক্ষণিক সময় সে প্রকাশ করে। আর অন্যদিকে যে একটা গ্রুপে সার্ভাইভ করে, যেটা হচ্ছে আমাদের বডি বা আমাদের নর্মাল যে হিউম্যান মানে বায়োলজি যেটা আর কি। ওকে, তো এই দুটো জিনিসকে ফ্রয়েড বলছে কি, এই যে পোলারিটিসগুলো সেটাকে আমরা জাস্ট ফাইনালি আমরা ডেথ ড্রাইভ আর লাইফ ড্রাইভ নাম দিতে পারি। ওকে, মানে সেক্সুয়াল ইনস্টিংক্ট আর হচ্ছে বা আরও যে সমস্ত যে নামগুলো আমরা ইউজ করলাম, সেক্সুয়াল ইনস্টিংক্ট দু রকমের, জাম্পস প্লাজমা যেটা, আর একটা হচ্ছে গ্রুপ যে সেল যেগুলো, ঠিক আছে, বা হচ্ছে প্লেজার আনপ্লেজার বা হচ্ছে ইগো নন ইগো, এগুলোকে আমরা একসঙ্গে কলেকটিভলি, যেহেতু এটা কোইনসাইড করছে একটার উপর একটা, তাই জন্য আমরা এটাকে আর এগুলো নাম দিয়ে বলবো না, বরং আমরা কি বলবো, ডেথ ড্রাইভ আর লাইফ ড্রাইভ। লাইফ ড্রাইভ হচ্ছে কি ইমমর্টাল, যে হচ্ছে জাম্পস প্লাজমা, যে কখনো মরবে না, যে হচ্ছে ম্যাটারের নেগেশন থেকে পাওয়ার চেষ্টা করছে, যে সবসময় নিজেকে ধরে রাখবে কোনো না কোনোভাবে, সে হচ্ছে কি লাইফ ড্রাইভ, জীবনের প্রতি একটা, বেঁচে থাকার প্রতি একটা আকাঙ্ক্ষা। আর ডেথ ড্রাইভ কি, যে হচ্ছে জাস্ট মানে আবার সে পুনরায় যে পুরানো যে অবস্থাটা ছিল সেখানে সে ফিরে যেতে চাইছে, সে লাইফের এই অবস্থাতে থাকতে চাইছে না, কারণ ম্যাটার থেকে তো এটা উঠে এসছে। ওকে, হিস্টোরিক্যাল লেভেলে যদি আমরা কথা বলি বা এভলিউশনারি লেভেলে, সেহেতু সে কি আবার সেই অবস্থাতে ফিরে যেতে চাইছে। কিন্তু এই ডেথ ড্রাইভ আর লাইফ ড্রাইভের যে কম্বিনেশন, তার যে মানে ফ্রিকশন, এই দুটোর মধ্যে যে ঘর্ষণটা ঘটছে, তার মাধ্যমে কি হচ্ছে, তার মাধ্যমে এই যে রাস্তাটা বা এই পাথওয়েটা সেটা ধীরে ধীরে ম্যাক্সিমাইজ হচ্ছে। মানে জাস্ট ম্যাটার থেকে লাইফ তৈরি হলো, তারপর লাইফটা আবার মিলিয়ে গেল, তা নয়, বরঞ্চ লাইফ তৈরি হয়ে কিছুক্ষণ থাকলো, একটা পথ ঘুরে এসে মিলালো, মৃত্যু হলো, তারপর আবার একটা বড় পথ, তারপর একটা বড় পথ। তো যাতে করে এই লাইফের যে অস্তিত্বটা সেটা যেন ম্যাক্সিমাইজ করা সম্ভব হয়, তার যেন ইমমর্টালিটিটা যেন মেনটেন হয়, সেটা হচ্ছে কি লাইফ ড্রাইভ। আর অন্যদিকে হচ্ছে কি ডেথ ড্রাইভ, যেটা হচ্ছে সবসময় রিটার্ন করার চেষ্টা করছে মেটেরিয়াল ফর্মে বা সেই পুনরায় সেই অবস্থাতে যেখান থেকে আমরা অ্যাকচুয়ালি এসেছি, সেই ইকুইলিব্রিয়ামে। তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো ফ্রয়েডের ড্রাইভ থিওরি কি। এটা অত্যন্ত একটা ডিপ অবজারভেশন সিগমন্ড ফ্রয়েডের। এর অনেক বেশি স্পেকুলেটিভ কিছু অবজারভেশন আছে, বাট আমি এখনও পুরো থিওরিটি এক্সপ্লেন করিনি,
পরবর্তীতে ভিডিওতে আমি আরও ডিটেলসে এই ডেথ ড্রাইভ এবং লাইট ড্রাইভ সম্পর্কে আলোচনা করব। তো আমাদের কাজ হচ্ছে কি, যখন আমাদের মধ্যে ড্রাইভগুলো আসছে বা ইনস্টিংক্টগুলো আসছে সেটাকে সম্পর্কে সচেতন হতে পারা, যে হ্যাঁ এই মুহূর্তে ছোট্ট ছোট্ট অনেক ইনস্টিংক্ট তৈরি হয় আমাদের মনের মধ্যে, সেগুলো সম্পর্কে যত বেশি আমরা অ্যাওয়ার হতে পারবো, সচেতন হতে পারবো, তত আমরা বেশি বুঝতে পারবো কোনটা আমাদের মধ্যে ডেথ ড্রাইভ, কখন কখন আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি সেই কাজগুলো বা সেই অ্যাকশনসগুলো করার মাধ্যমে, আর কখন কখন আমরা হচ্ছে লাইফ ড্রাইভ বা হচ্ছে জীবনের দিকে এগোচ্ছি আমরা। ওকে, তো আশা করি তোমাদের ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে। আজকের জন্য এতটুকু, পরের ভিডিওতে আবার দেখা হবে। চলো টাটা।